সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন কাইজান এই বইটি। লিখেছেন সারা হার্ভে, ভাষান্তরে শেহজাদ আমান, কণ্ঠে আছি আমি ফারজানা ববি। সূচনা। হাজার মাইলের অভিযাত্রা শুরু হয় এক ধাপ সামনে এগোনোর মাধ্যমে। লাও জু। কিভাবে এই বই আপনাকে সাহায্য করতে পারে? কাইজেনের বিস্ময়কর দুনিয়ায় আপনাকে স্বাগতম। অন্যান্য বইয়ের শুরুতেই দেখবেন লেখকরা শক্ত দাবি জানায় যে তাদের এই বই রাতারাতি আপনার জীবন বদলে দেবে। আমি সেরকম নিশ্চয়তা সরাসরি দেব না। এমন না যে এই বই আপনার জীবনকে রূপান্তর করবে না, সেই সম্ভাবনা এই বইয়ে পুরোপুরি আছে। এটি আপনাকে এমন কিছু টিপস এবং পরামর্শে সজ্জিত করবে যাতে করে আপনি নিজের বর্তমান আচরণগত অভ্যাসকে প্রশ্ন করতে শিখবেন। বুঝতে সাহায্য করবে কেন আপনি কিছু নতুন অভ্যাসকে ত্যাগ করেন এবং অর্ধেক পথে মোটিভেশন হারিয়ে ফেলেন। কিভাবে বাজে অভ্যাস থেকে মুক্ত হওয়া যায়, উন্নতির পথটাকে কিভাবে দেখতে পাওয়া যায় এবং নিজের সাথে নিজেকে তুলনা করা যায়। এই বই আপনাকে সাহায্য করবে সেই সব কাজেও। কাইজেন দর্শনকে আসলে কিভাবে সংজ্ঞায়িত করা যায়, এই সম্পর্কে লাওজুর একটি উক্তির কথা উল্লেখ করা যায়, যা বিভিন্ন আত্মোন্নয়নের বই এবং মোটিভেশনাল গ্রাফিক্সে প্রায় দেখা যায়। সেটি হলো, অনেক ছোট ছোট ধাপের সমন্বয়ে আপনি জীবনকে বদলাতে পারেন। এই বইটি কাজে আসবে নিম্নলিখিত মানুষদের জন্য, যারা কিনা জাপান এবং আরো নির্দিষ্ট করে বললে প্রাচ্যের দর্শন সম্পর্কে আগ্রহী, যারা নিজেদের অতীতের অভ্যাস বা আচরণ নিয়ে সামনে এগোতে সংগ্রাম করছে, যারা নিজেদের বর্তমান আচরণগত অভ্যাস বদলের সুযোগ খুঁজছে, যারা বুঝতে পারছে জীবনের কিছু ক্ষেত্রে তাদের পরিবর্তনের দরকার কিন্তু নিশ্চিত না যে কোথা থেকে শুরু করবে, যারা কিনা অন্যান্য আত্ম-উন্নয়ন কৌশলকে কার্যকর হিসাবে খুঁজে পায়নি এবং এমন একটি পদ্ধতির সন্ধান করছে যা তাদের নিজস্ব অভিরুচি ও আচরণকে একটি আকৃতি প্রদান করতে পারে, শক্তি বাড়াতে ও দুর্বলতা কমাতে পারে। নিজের প্রয়োজনে আপনি কাইজানকে ঢেলে সাজাতে পারেন। নিজ গতিতে এটিকে এগিয়ে নিয়ে গিয়ে লক্ষ্য পূরণের কাজে লাগাতে পারেন। এটি করতে গেলে আপনার নিজের বর্তমান অভ্যাসের সাথে যুদ্ধ করে নতুন দক্ষতা, জ্ঞান অর্জন করতে এবং অনুৎপাদনশীল আচরণকে ত্যাগ করতে হয়। কাইজেনের উৎস। কাইজেন একটি জাপানি শব্দ যার অর্থ হলো উন্নতি, তা ছোট বা বড়, একবারের জন্য বা ধারাবাহিক উন্নতি, যাই হোক না কেন। কখনো কখনো এটি মার্শাল আর্টে ব্যবহার করা হয়, যেখানে কারোর চর্চার একটি নির্দিষ্ট জায়গাকে ধীরে ধীরে নিখুঁতভাবে উন্নতিতে উৎসাহিত করা হয়। এই দর্শনের মূল কথা খুবই সহজ। একবার একটি করে জিনিসে আপনাকে জোর দিতে হবে আর ফলাফল না আসা পর্যন্ত চর্চা চালিয়ে যেতে হবে। কাইজানকে পূর্ব পশ্চিমের সম্মিলন হিসাবে দেখা হয়, যার প্রয়োগ ব্যবসা ক্ষেত্রেও আছে এবং ধারণাটি সর্বপ্রথম গ্রহণ করেছিল যুক্তরাষ্ট্রের সরকার, কিন্তু এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সেটিকে জাপানে নিয়ে আসা হয়। সেখানে বিশ্বযুদ্ধের কারণে অর্থনীতি প্রায় ধ্বংসই হয়ে গিয়েছিল। 20 শতকের দ্বিতীয়ার্ধে জাপানি কোম্পানিগুলোর বিপুল সাফল্যের পেছনে কাইজানের অবদানকে কৃতিত্ব দেওয়া হয়। তখন থেকে স্বাস্থ্যসেবা থেকে মানসিক চিকিৎসা, ব্যবসা থেকে সরকারি প্রতিষ্ঠানের বেশ কিছু ক্ষেত্রে বর্তমান কার্যাবলীর উন্নতি ও সাফল্য অর্জনে দারুণ কার্যকরী পদ্ধতি হিসাবে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পায় কাইজেন। পশ্চিমের দেশগুলো গ্রহণ করেছে অনেক জাপানিজ মতবাদ। এর মধ্যে রয়েছে ইকিগাই, ওয়াবি স্যাবি, শিরনিন, ইয়োকু, যেগুলোর সঠিক ভাষান্তর করা কঠিন। এগুলোর মতোই কাইজেনের তত্ত্ব পূর্ব ও পশ্চিমের মধ্যে একটি সেতুবন্ধন হিসাবে অর্গানিক্যালি ডেভেলপ করেছে। তাই কাইজানকে বোঝা বা আপনার জীবনে প্রয়োগ করা কঠিন কিছু না। কেমন করে কেউ একজন নিজের মঙ্গলজনক পরিবর্তনের জন্য জীবনের বিভিন্ন ক্ষেত্রে কাইজানের মূলনীতি প্রয়োগ করতে পারে, এর উপরে পশ্চিমে লেখালেখি হয়েছে কমই, কিন্তু এটিকে জীবনে যুক্ত করা এবং এর মাধ্যমে জীবনের বহুমাত্রিক ক্ষেত্রে টেকসই পরিবর্তন আনা কঠিন কিছু না। যেমন স্বাস্থ্য ও আর্থিক ব্যাপার, নতুন ভাষা শেখা বা চিত্রশিল্পী হিসাবে দক্ষতার ছাপ রাখতে অভাবনীয় পরিবর্তন ও উন্নতি এই দর্শনের মূলনীতি প্রয়োগ করে অবশ্যই করা সম্ভব। পরিবর্তনের জন্য তা উদার ও সহজে প্রয়োগযোগ্য পদ্ধতি।
অনেক ফিটনেস গুরুই আপনাকে অল্প সময়ের ভেতরে অ্যাপস বানাবার বা অনেক হিপনোটিস্ট 5 দিনের ভেতর সিগারেট ছেড়ে দেওয়ার সক্ষমতা অর্জন করানোর প্রতিশ্রুতি দেয়, পরে সবই ব্যর্থ হয়। এভাবে ব্যর্থ হওয়ার চেয়ে কাইজানের মাধ্যমে ধাপে ধাপে সহজ পন্থায় দীর্ঘমেয়াদী উন্নতি আনার চেষ্টা করাই বেশি বাস্তবসম্মত। এটি আপনার জন্য সত্যিই কার্যকর হবে। কাইজেন দর্শন বলে যে আমাদের জীবন, তা কর্মজীবন, সামাজিক জীবন বা পারিবারিক জীবন যাই হোক না কেন, সেসবই ধারাবাহিকভাবে উন্নতির যোগ্য। মাসাকি ইমাই। কাইজেনের ইতিহাস। ধারাবাহিক উন্নতির ধারণার প্রথম পরীক্ষামূলক ব্যবহার হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন মার্কিন যুক্তরাষ্ট্রে। তখন তারা দেখতে পেয়েছিলেন যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর উদ্ভাবন ও যুদ্ধের জন্য প্রয়োজনীয় রসদ সরবরাহ করতে হিমশিম খাচ্ছিল, কেননা দেশের বাইরে অনেক নাগরিক যুদ্ধরত ছিল। সেই কারণে যুক্তরাষ্ট্র সরকার ধারাবাহিক কিছু প্রোগ্রামের সূচনা করেছিল ট্রেনিং উইদিন ইন্ডাস্ট্রি, TWI নামে। এর উদ্দেশ্য ছিল ব্যবসাকে গতিশীল করা, কর্মনীতির প্রতি মনোযোগ দেওয়ার ও সেগুলোর উন্নতির জন্য পন্থা বাতলে দেওয়ার উদ্দেশ্যের উপর থেকে আসা নির্দেশাবলীর উপর জোর দেওয়ার বদলে এতে জোর দেওয়া হয়েছিল বর্তমান কর্মী বাহিনীর উপর। এই প্রোগ্রামের সহায়তায় এসেছিল বিপুল সাফল্য। এতে বিদেশে অবস্থানরত লোকদের পর্যাপ্ত রসদ সরবরাহ করার পাশাপাশি দেশের জন্য পর্যাপ্ত জিনিসপত্রের যোগান রাখা নিশ্চিত হয়েছিল। যুদ্ধ শেষ হলে দেখা যায় আমেরিকান ব্যবসা প্রতিষ্ঠানের অনেকগুলোই যুদ্ধকালীন সময়ের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং ধারাবাহিক উন্নতির জন্য তাদের আর কোনো প্রোগ্রামের উপর নির্ভর করার দরকার নেই। অন্যদিকে যুদ্ধকালীন সময়ে জানমালের বিপুল ক্ষয়ক্ষতির কারণে জাপানের অর্থনীতি একেবারে নুয়ে পড়েছিল। এর শিল্প প্রতিষ্ঠানগুলো ভেঙে যাচ্ছিল এবং মানুষের নৈতিক বলও ছিল একেবারে কম। তবে বিশ্বযুদ্ধের পর জাপান আর শত্রু ছিল না আমেরিকার। আমেরিকাও চেয়েছিল জাপানকে মিত্র বানাতে, যারা কিনা উত্তর কোরিয়ার বিরুদ্ধে এক প্রতিরোধ হিসাবে কাজ করবে। তাই জাপানের উন্নতির জন্য তারা একদল উপদেষ্টা সেখানে পাঠিয়ে দেয়, যাদের নেতৃত্বে ছিলেন উইলিয়াম এডওয়ার্ড ডেমিং। তাদের উদ্দেশ্য ছিল জাপানি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স করানো। এই নতুন ব্যবস্থাপনা কৌশল দ্রুতই মুগ্ধ করলো জাপানিদের এবং এতে তারা দ্রুতই দীক্ষা নিয়ে নিল। এটা দ্রুতই আয়ত্ত করে নিল জাপানিরা, কেননা শব্দটি সেখানে একটি বিশেষ্য হিসাবে সুপ্রচলিত ছিল, যার অর্থ হলো ভালোর জন্য পরিবর্তন বা উন্নতি। ব্যবসা প্রতিষ্ঠানগুলো ব্যাপকভাবে কাইজেনকে গ্রহণ করতে লাগলো। আর তার দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর জাপানি অর্থনীতির দারুণ প্রবৃদ্ধি ও ব্যবসায়িক সফলতায় রেখেছিল ব্যাপক প্রভাব। এর সবচেয়ে বিখ্যাত উদাহরণ হচ্ছে দ্য টয়োটা ওয়ে, যা ছিল টয়োটার প্রোডাক্ট লাইনকে উন্নত করার যুগান্তকারী পদ্ধতি। এখানে জোর দেওয়া হয়েছিল লিন প্রসেসের প্রতি, যার মাধ্যমে প্রোডাক্টের মানের উন্নতি ঘটিয়ে প্রোডাক্ট ওয়েস্ট বা অপচয় কমানো সম্ভব হয়েছিল। এখানে কর্মী বাহিনীকেও অনুপ্রাণিত করা হতো কাজের পদ্ধতি উন্নয়নের পরামর্শ দান করার জন্য। মজার ব্যাপার হলো 1980-র দশকে জাপানি কোম্পানিগুলোকে তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতায় নামতে দেখে উল্টো নার্ভাস হয়ে পড়েছিল আমেরিকান ব্যবসা প্রতিষ্ঠানগুলো। তাই সাংগঠনিক তথ্য হিসাবে আমেরিকাতেও আবার প্রত্যাবর্তন ঘটে কাইজেনের। পশ্চিমে এই তত্ত্বকে জনপ্রিয় করে তোলেন জাপানি ব্যবসায়িক পরামর্শক ও সাংগঠনিক তত্ত্বপ্রণেতা মাসাকি ইমাই। তার শেখানো কৌশলগুলো এখনো বিশ্বব্যাপী ব্যাপকভাবে প্রয়োগ করা হয়। সাংগঠনিক তত্ত্ব হিসাবে কাইজেন তত্ত্বকে মাসাকি ইমাই সর্বপ্রথম জনপ্রিয় করে তোলেন তার বই কাইজেন দ্য কি টু জাপানস কম্পিটিটিভ সাকসেস বইয়ের মাধ্যমে। এই বইয়ে তিনি জাপানিজ ও পশ্চিমা কর্মপদ্ধতির পার্থক্য তুলে ধরেছিলেন। এর মাধ্যমে তিনি বলতে চেয়েছিলেন যে কাইজেন আসলে জাপানি মূল্যবোধ পদ্ধতি এবং পরিবর্তনের প্রতি এর শতভাগ দৃষ্টিভঙ্গির একটি সম্প্রসারণ। এই প্রসঙ্গে তিনি বলেন, আমি মনে করি পরিবর্তনের প্রতি জাপানি ও পশ্চিমা দৃষ্টিভঙ্গির পার্থক্যের মধ্যেই নিহিত কাইজেনের সারমর্ম। জাপানিরা স্বভাবতই এটি লালন করে, আর অনেক জাপানি ব্যবস্থাপকের ভেতর এটি এমন স্বাভাবিকভাবে প্রথিত যে তারা বুঝতেই পারে না তাদের মধ্যে বিশেষ কিছু আছে।
মাসাকি ইমাই দেখেছেন ধীর পরিবর্তন পশ্চিমা জীবনের চেয়ে জাপানি জীবনে অনেক বেশি অনিবার্য অংশ। পশ্চিমা ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে সাফল্যের মাত্রা কম, কেননা তারা সবসময় দ্রুত ও নাটকীয় উন্নতির প্রত্যাশা করত। ইমাইয়ের বই প্রকাশিত হওয়ার পর 30 বছর কেটে গিয়েছে, কিন্তু তার প্রতিষ্ঠিত কাইজান ইনস্টিটিউট এখনো ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে কাইজান দর্শন অনুযায়ী পরামর্শ ও প্রশিক্ষণ দেওয়ার কাজ করে যাচ্ছে। প্রথমে তারা ব্যাপকভাবে কাজ করেছিল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সাথে, কিন্তু এরপর তাদের কর্মপরিধি প্রসারিত হয় দুনিয়াব্যাপী। এখন ব্যাংকিং থেকে খুচরা বিক্রয়কারী প্রতিষ্ঠান, এনজিও থেকে সরকারি প্রতিষ্ঠান, এরকম বহুমাত্রিক ক্ষেত্রে তারা কাজ করে। মাসাকি ইমাইয়ের সহকর্মী, কাইজান ইনস্টিটিউট ওয়েস্টার্ন ইউরোপের সিনিয়র পার্টনার ও ব্যবস্থাপনা পরিচালক ইউক্লিডস এ কোয়েম্ব্রোর সাথে ইনস্টিটিউট এবং কাইজান তত্ত্ব নিয়ে আমার কথা হয়েছে। তিনি ব্যাখ্যা করেছেন কিভাবে প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যক্তিজীবন ও কাইজানের তত্ত্ব প্রয়োগ করা যেতে পারে। ইমাই তার বইয়ে জোর দিয়েছেন সংগঠনের প্রতিটি স্তরে কাইজানের প্রয়োগের উপর। আর কোয়েম্ব্রো বলেছেন পরিবর্তনের বেলায় কাইজানের সর্বব্যাপী ভূমিকার কথা। তিনি বলেন, আমরা অর্থাৎ দ্য কাইজান ইনস্টিটিউট বিশ্বাস করি ধারাবাহিক উন্নতির সংস্কৃতির একমাত্র উপায় হলো প্রতিদিন সবখানে সবাইকে এতে অন্তর্ভুক্ত করা। ধারাবাহিক উন্নতির মধ্যে রয়েছে সবার উন্নয়ন, তা সে জুনিয়র কর্মী হোক বা সিনিয়র ম্যানেজার। প্রতিষ্ঠানের উচ্চ পদে থাকা কর্মীদের উৎসাহিত করা হয় স্বল্প, মধ্যম বা দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে আসতে। এতে থাকবে 4টি বৈশিষ্ট্য: প্রবৃদ্ধি, মান, সেবার মাত্রা ও মোটিভেশন। প্রতিটি কর্মীকে, তা সে রিসিপশনের ডেস্কে বসে থাকা ব্যক্তি, ক্যাশিয়ার বা ফ্যাক্টরির ফোরম্যান, যেই হোক না কেন, তাদেরকেও আহ্বান করা হয় উন্নতির সপক্ষে পরামর্শ দেওয়ার জন্য। কর্মীরা ব্যক্তিগত ও দলীয় দুভাবেই পরামর্শ দেয় এবং ছোটখাটো খুঁটিনাটির প্রতি জোর দেয়। এর সম্মিলিত প্রভাবে প্রতিষ্ঠানে সামগ্রিকভাবে ইতিবাচক রূপান্তর ঘটে। ইমাই যে সময় বইটি প্রকাশ করেন সেই সময়ে জাপানি কর্মীরা প্রত্যেকে গড়ে 19টি করে পরামর্শ দিত তাদের কোম্পানির উন্নতির জন্য। আর এই ধরনের সংযুক্তিকে আজকের দিনেও ভীষণভাবে উৎসাহিত করা হয়। কোম্পানির সফলতাকে বিচার করা হয় বেশি উৎপাদনশীলতা, প্রতিযোগীদের চেয়ে এগিয়ে থাকা আর বেশি লাভজনক হওয়ার দিক দিয়ে। কিন্তু এর জন্য দ্রুত ও নাটকীয় পরিবর্তনের চেয়ে দীর্ঘমেয়াদী ক্ষুদ্র উন্নতি বেশি কাজে আসে। ব্যক্তিগত উন্নয়নে কাইজেন। সাংগঠনিক তথ্যের পরিসীমার বাইরেও কাইজান কৌশল কাজ করে। মাসাকি ইমাই নিজেও স্বীকার করেছেন ব্যবসায় জগতের বাইরেও এই তত্ত্বের প্রয়োগযোগ্যতার কথা। তার মতে সবারই ব্যক্তিগত উন্নতির একটা তাড়না থাকে। কোয়েম্ব্রাও বলেছেন যে তাদের কাইজান ইনস্টিটিউটও এর উপর জোর দেওয়া হয়। তিনি বলেন, কাইজান ইনস্টিটিউট শুরু করার পর থেকে আমরা সেটাই প্রয়োগ করি যা আমরা ভেতরে ভেতরেও বিশ্বাস করি। আমাদের কর্মীদের জন্য একটি কোর্স রয়েছে যেখানে ব্যক্তিগত উন্নয়নের জন্য কাইজানের মূলনীতি ও পন্থা ব্যবহার করার শিক্ষা দেওয়া হয়। এর মাধ্যমে কর্মীদের কয়েকটি ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে নিজেদের জীবনকে মূল্যায়ন করতে বলা হয়। এই ক্রাইটেরিয়াগুলোর ভেতরে রয়েছে শারীরিক, আবেগিক, মানসিক ও আধ্যাত্মিক বিষয়াবলী। আর এরপর বলা হয় পরিবর্তনের জন্য কিছু পরামর্শ খুঁজে বের করতে। নিজেদের জীবনে উন্নতি আনার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা নিয়ে পরিকল্পনা তৈরিতে কাজ করে কোর্সে অংশগ্রহণকারীরা। শীঘ্রই এটা পরিণত হয় লাইফ স্ট্র্যাটেজিতে, যেখানে তাদের পরিকল্পিত পরিবর্তন নিয়ে লিখতে বলা হয় একটি A3 কাগজে। কাইজান দর্শনের মাধ্যমে কর্মীদের থেকে তাদের নিজস্ব চিন্তা বের করে আনতে একই ধরনের পদ্ধতি ব্যবহার করে টয়োটার মতো ব্যবসায়িক প্রতিষ্ঠান। কোয়েম্ব্রোর মতে, যখন লোকে নিজস্ব কাইজান চর্চা শুরু করে তাদের পরিবর্তন সংক্রান্ত বেশিরভাগ চিন্তাই ব্যায়াম, ঘুম ও খাবারের মতো শারীরিক বিষয়াবলী ঘিরে আবর্তিত হয়। কিন্তু একবার পরিবর্তনের জন্য যখন চেষ্টা শুরু করে কর্মীরা, এরপর উন্নতির আরো বেশি আবেগিক দিকেও তারা ধাবিত হয়। কোয়েম্ব্রা বলেন, লোকজন যে মোটিভেশনের মতো অভ্যাসকে ব্যবহার করে নিজেদের আবেগ ও অন্যান্যদের উপর নিজেদের আবেগের প্রভাব নিয়ে সচেতন হচ্ছে তা কমন একটি ব্যাপার।
এই কোর্সে অন্তর্ভুক্ত কর্মীরা নিজেদের আচরণ ও জীবনধারায় উল্লেখযোগ্য উন্নতির লক্ষ্য করেছে, যেটার মধ্যে রয়েছে আরো ভালো করে শরীরচর্চা করা, বিশ্রাম নেওয়া ও পুষ্টিকর খাবার গ্রহণ করা। এর পাশাপাশি জীবনে আবেগিক বুদ্ধিমত্তা ও আধ্যাত্মিক ব্যাপারে আরো আধুনিক আচরণগত অভ্যাস প্রয়োগ করা। কোয়েম্ব্রা আরো বলেন, আমাদের সবচেয়ে বেশি মোটিভেশন প্রাপ্ত কর্মীরা ব্যক্তিগত জীবনেও কাইজানের মনস্তত্ত্ব ধারণ করেন এবং এই কোর্স তাদের জীবনে প্রতিটি পর্যায়ে কাজে আসে। পরিবর্তন একটি সংক্রামক জিনিস, আর যখন একটি ক্ষেত্রে সাফল্য আসে তখন আপনার জীবনের সর্বক্ষেত্রে সেই সাফল্যের কৌশল প্রয়োগ করতে আপনি উৎসাহিত হন। একে বলে ইয়োকোটেন বা হরিজন্টাল ডেভেলপমেন্ট, অর্থাৎ এক ক্ষেত্রে যা কাজ করে তা অন্য ক্ষেত্রে কপি করে প্রয়োগ করে দেখা যে সেখানেও তা কাজ করে কিনা। ব্যবসায়ের মতোই ব্যক্তিগত জীবনেও কাইজানের দর্শন প্রয়োগ করা সহজ। এই জন্য প্রথমে ঠিক করে নিতে হবে দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী ও স্বল্পমেয়াদী লক্ষ্যগুলোকে। এরপর এই লক্ষ্যের দিকে এগোনোর জন্য ছোটখাটো সমন্বয়গুলো ভেবে নেওয়া। কোয়েম্ব্রার মতে, যদি আপনি ধারাবাহিক বা ক্রমাগত উন্নতির দর্শন গ্রহণ করেন তাহলে সব সময় সবকিছুতে ভালো করার দিকে খেয়াল করবেন। এভাবে প্রতিদিন সামান্য উন্নতি করতে করতে দীর্ঘমেয়াদে অনেক বড় ফল পাবেন। মানব জাতির ইতিহাসের দিকে খেয়াল করলে আমরা দেখতে পাই যে মানব জাতির আজকে পর্যন্ত সব অর্জনই বহমানকালে তাদের ক্ষুদ্র ক্ষুদ্র সম্মিলিত প্রচেষ্টার ফল। বইটি পড়তে পড়তে এবং কাইজানের কৌশলের সাথে পরিচিত হতে হতে আপনি আপনার চারপাশের পরিবেশ ও দৈনন্দিন জীবনের বেশ কিছু ক্ষেত্রে ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন নিয়ে আসতে পারবেন। এই সময়ে আমি আপনাদেরকে ক্রমাগত উন্নতির দর্শনকে গ্রহণ করতে বলবো। একটু পিছিয়ে গিয়ে নিজের জীবনকে বিশ্লেষণ করে দেখলে আপনি একে ভিন্ন প্রেক্ষাপট থেকে দেখার সক্ষমতা অর্জন করবেন। তার নতুন এই বাস্তবতা প্রকৃতিকে আলিঙ্গন করা, সুচিন্তিত আহার পরিকল্পনা বা আপনার লক্ষ্য নিয়ে ভেবে দেখা, যাই হোক না কেন। আর যখন কোনো ক্ষুদ্র পরিবর্তন জীবনে পার্থক্য নিয়ে আসে তখন আশা করাই যায় যে আপনি আপনার নিজস্ব ইয়োকোটেন ব্যবহার করবেন এবং অন্যদেরকেও পরিবর্তনের জন্য অনুপ্রাণিত করবেন। কাইজান ও খেলাধুলা। খেলাধুলা হচ্ছে আরেকটি ক্ষেত্র যেখানে এরই মধ্যে সফলভাবে প্রয়োগ করা হয়েছে কাইজানের কৌশল। যেমন এটি মার্শাল আর্টে প্রয়োগ করা হয়েছে, ঠিক তেমনি কিছু শীর্ষ খেলাতেও এই কাইজান বা প্রান্তিক প্রাপ্তির কৌশল প্রয়োগ করে দারুণ ফলাফল নিয়ে আসা হয়েছে। 2002 সালে স্যার ডেভ ব্রাইলসফোর্ড প্রধান কোচ হিসাবে দায়িত্ব নেন ব্রিটিশ সাইক্লিং টিমের। সেই সময়টায় তারা খুব একটা সাফল্য পাচ্ছিল না, কিন্তু 2008 সালে বেইজিং অলিম্পিকে দলটি 10টি সম্ভাব্য স্বর্ণপদের মধ্যে জিতে নিল 7টি। 2012 সালে লন্ডন অলিম্পিকেও তারা অর্জন করলো একই সাফল্য। এক্ষেত্রে কাজে এসেছিল ব্রেইলসফোর্ডের শিক্ষার ব্যাকগ্রাউন্ড ও কলা কৌশল। তিনি MBA করেছিলেন এবং আগ্রহী ছিলেন ব্যবসায় ব্যবস্থাপনার কলা কৌশলের উপর। দলের পারফরমেন্সের উন্নতি ঘটনার জন্য ব্যবহার করতে শুরু করেছিলেন কাইজেনকে। দলকে তিনি সাইক্লিং এর প্রতিটি উপকরণকে যথাযথভাবে ছোট ছোট অংশে বিভক্ত করে নিতে বলেছিলেন। এর মধ্যে ছিল অ্যারোডাইনামিক্স, সাইক্লিস্টদের পুষ্টি, বাইকের রক্ষণাবেক্ষণ ইত্যাদি। এরপর প্রতিটি অংশে 1% করে উন্নতির লক্ষ্য বেঁধে দিয়েছিলেন। শুরু থেকে পারফেকশনের দিকে না গিয়ে প্রতিটি ক্ষেত্রে তিনি প্রান্তিক প্রাপ্তির দিকে এগিয়েছিলেন এবং ছোট ছোট সাফল্যকেই উদযাপন করতেন। এইসব ছোটখাটো সাফল্যই একসময় পরিণত হয়েছিল সম্মিলিত সাফল্যে। এই সব প্রান্তিক প্রাপ্তিকে তিনি কাজে লাগিয়েছেন পরিবর্তনের জন্য সংক্রামক অফুরন্ত উদ্যমের দিকে, যা তার দলকে অনুপ্রাণিত করেছিল আরো বেশি করে সাফল্য অর্জনে। ব্রেইলসফোর্ড এখন তার কৌশলকে নিয়ে যাচ্ছেন ব্রিটিশ সরকারের সদস্যদের কাছে, এটি দেখানোর জন্য যে কিভাবে তা পাবলিক সার্ভিসও কাজে লাগানো যায়। যেমন এর মাধ্যমে ব্রিটেনের জাতীয় স্বাস্থ্যসেবার উন্নয়ন ঘটানো সম্ভব, লক্ষ্য অর্জন ও সার্বিক পারফরমেন্সের অগ্রগতির মাধ্যমে। জাপান এবং পশ্চিম। এরই মধ্যে আমরা বলেছি কাইজানের ক্রমাগত উন্নতির দর্শন আসলে এমন একটি জিনিস যেখানে একত্র হয়েছে পূর্ব ও পশ্চিম। পশ্চিমে বিজনেস স্ট্র্যাটেজি হিসাবে এর উৎপত্তি।
পরে সেটিকে গ্রহণ করলো জাপানি কোম্পানিগুলো, যারা সেটিকে ছোট ছোট পরিবর্তনের দিকে জাপানি মূল্যবোধ ও মনোভাবের সম্প্রসারণ হিসেবে দেখেছিল। এই বইয়ে আমি তুলে ধরব কাইজান নিয়ে হওয়া জাপান ও পশ্চিমের সংলাপকে, আর অন্যান্য জাপানি সামাজিক, সাংস্কৃতিক ও দার্শনিক ঐতিহ্য থেকে কি শিখতে পারি হালকাভাবে আলোকপাত করব সেসব বিষয়ের উপরেও। এমন না যে জাপানি সমাজে ভুল ত্রুটি নেই, কিন্তু আমি মনে করি তাদের কর্মপদ্ধতির দিকে লক্ষ্য করলে আমরা অনেক কিছুই সেখান থেকে পাবো। আমি এখানে আসার পর যে একটা জিনিস প্রথমেই খেয়াল করেছিলাম তা হলো এর নিজস্ব আত্মপরিচিতির বোধ এবং শক্তিশালী সমাজ কাঠামো। অবাক হয়ে দেখতে পেয়েছি এখানে রাস্তায় একাই খেলে বেড়াচ্ছে ছোট বাচ্চারা, লোকে বাইরে রাখা সাইকেলের তালা লাগাচ্ছে না, এমনকি ঘরের দরজা খোলা রেখে চলে যাচ্ছে বাইরেও। লন্ডন, নিউ ইয়র্ক বা প্যারিসের মতো বড় বড় শহরের চেয়ে এখানে রাতের বেলা কাজ করা বা হেঁটে বেড়ানোটাকেই অধিক নিরাপদ মনে হয়েছে। মধ্য টোকিওতে খুব কমই আবর্জনা ফেলার পাত্র রাখা আছে, কিন্তু রাস্তাঘাটে আবর্জনা যত্রতত্র পড়ে নেই। লোকে নিজ দায়িত্বে আবর্জনা যেখানে সেখানে না ফেলে নিজেদের সাথে বয়ে নিয়ে জায়গা মতো ফেলে দেয়। সেখানে সামাজিক সম্পর্ক বেশ শক্তিশালী এবং সেটার অভিজ্ঞতা লাভ আমাকে অনেকটাই সতেজ করেছিল, দিয়েছিল অনুপ্রেরণা। চারপাশের মানুষজনের চাহিদা সম্পর্কে সচেতন থাকা এবং পরিবেশের উপর নিজের প্রভাবকে বুঝতে পারার বিষয়টা দারুণ। এটা এমন একটা কিছু যেটাতে আমি আমাদের জীবনেও বেশি করে শুরু করতে চাই। জাপানে একটি সামষ্টিক সাংস্কৃতিক প্রাধান্য দেখা যায়, যা পশ্চিমে তেমন একটা পরিলক্ষিত হয় না। জাপানের সামাজিক নিয়ম কানুন ও প্রতিদিনের পারস্পরিক ছোটখাটো সৌজন্যতা বোধের মতো ব্যাপারকে পুরোপুরি ইতিবাচকভাবে গ্রহণ করার উদ্দেশ্যে জাপানি সংস্কৃতিতে পুরো ডুবে যেতে একজন বিদেশির বেশ লম্বা সময় লাগবে। এখানকার সামাজিক কাঠামো প্রতিষ্ঠিত হয়েছে বেশ অনন্যভাবে, আর তা এমন নিয়মের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে যা জাপানের বাইরের মানুষের কাছে আজব বা আচানক মনে হতে পারে। দেশের জনবসবাসযোগ্য অংশে খুব বেশি মানুষের বসবাস করে বলে সামাজিক যুগবদ্ধতার উপর স্বাভাবিকভাবেই জোর দিতে হয়। জাপানের সংস্কৃতির অন্যতম অনন্য জিনিস হলো উচিসোতোর মতবাদ, যেটিতে প্রাধান্য পেয়েছে জাপানের সামাজিক প্রথা ও ভাষার। উচিসোতন মানে দলহীন কাউকে দলভুক্ত করা। দলে বা গ্রুপে থাকা জাপানিজ ব্যক্তিটি হতে পারে পরিবার, ঘনিষ্ঠ বন্ধু বা সহকর্মীদের মধ্যে থাকা মানুষ। গ্রুপের বাইরের পক্ষ থেকে হতে পারে ক্লায়েন্ট, কাস্টমার, দর্শনার্থী বা গার্জিয়ান, জাপানের বাইরে থেকে আসা মানুষ। যখন আউট গ্রুপ বা দলে বা গ্রুপে থাকা জাপানিজ ব্যক্তিটি হতে পারে পরিবার, ঘনিষ্ঠ বন্ধু বা সহকর্মীদের মধ্যে থাকা মানুষ। গ্রুপের বাইরের পক্ষ থেকে হতে পারে ক্লায়েন্ট, কাস্টমার, দর্শনার্থী বা গার্জিয়ান, যার অর্থ জাপানের বাইরে থেকে আসা মানুষ। যখন আউট গ্রুপ বা দলের বাইরের কারোর সাথে কথা বলা হয় তখন সেই বাইরের লোকদের জানাতে হয় সম্মান, আর গ্রুপের ভেতরের লোকদের হতে হয় বিনয়ী। এর অর্থ হচ্ছে কার সাথে আপনি কথা বলছেন এর উপর নির্ভর করে আপনার শিষ্টাচারের মাত্রা। এই ব্যাপারটি সম্প্রসারিত হয়েছে উপহার দেওয়া এবং খাবার পরিবেশন করার মতো সামাজিক কাজকর্মে, যেখানে কাস্টমারকে দেখানো হয় সর্বোচ্চ সম্মান। এর মূল ব্যাপার হলো জাপানি লোকজনের মধ্যকার শক্তিশালী সামাজিক সম্পর্ক ও আপেক্ষিক সামাজিক যুগবদ্ধতা এবং জাপানকে দেখতে আসা বাইরের লোকের প্রতি সম্মান ও শিষ্টাচারের প্রদর্শন। এই নিয়মের অসুবিধা হলো বাইরের লোকের ক্ষেত্রে জাপানের সমাজের পুরো গ্রহণযোগ্যতা পাওয়া হতে পারে বেশ কঠিন। যেমন আমার এক ব্রিটিশ বন্ধু জাপানে বসবাস করছে 15 বছর ধরে, জাপানি ভাষায় অনর্গল কথা বলতে পারে, আছে একজন জাপানি স্ত্রীও, কিন্তু এরপরও মনে হয় যে সে সেই সমাজের অংশ হতে পারছে না। জাপানে অপেক্ষাকৃত তরুণদের মধ্যে এইসব ঐতিহ্য মেনে চলার ব্যাপার কম দেখা গেল, তারা এখনো জাপানি সমাজ ও সংস্কৃতির মূলনীতিগুলো মেনে চলে। জাপানের অনেক জিনিসকে সেখানে নতুন আসা একজন চিনতে পারছে। দেশের কোনায় কোনায় কফি শপ রয়েছে। প্রথাগত নিচু কমোডের তুলনায় হাই কমোডি বেশি দেখা যায় বাথরুমে। সবখানেই রয়েছে স্ক্যান্ডিনেভিয়ার ফ্যাশন সেন্টারের উপস্থিতি।
তবে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে ঐতিহ্যবাহী সামাজিক কাঠামোর সাথে সাথে এখানে রয়েছে ঐতিহ্যবাহী জাপানি শিল্প ও নকশার প্রাধান্য। পশ্চিমা সংস্কৃতির সাথে এখানে জাপানি সংস্কৃতি মেলেনি, বরং জাপানি সংস্কৃতির সাথে সেকেন্ডারিভাবে মিশেছে পশ্চিমা সংস্কৃতি। আপনি দেখতে পাবেন টিনেজ মেয়েরা গ্রীষ্মে ঐতিহ্যবাহী কিমোনো বা এর আংশিক সংস্করণ ইউকাতা পরে আছে, কিন্তু তাদের সঙ্গীরা হয়তো পরে থাকে লেটেস্ট নাইকি ট্রেইনার্স বা নতুন কার্ল স্কেটার ব্র্যান্ড। এই মিশ্র সংস্কৃতি তাদের বাসাবাড়িতেও দেখা যায়। জাপানে আমার অবস্থানকালে বিভিন্ন ধরনের বাড়িতে থাকার বা যাওয়ার সুযোগ হয়েছে। এগুলো কিছু পশ্চিমা স্টাইলের বিছানা বা সোফাযুক্ত অত্যাধুনিক অ্যাপার্টমেন্ট। অপরদিকে অন্যরা ফুটানে বা ফোল্ডিং বিছানায় ঘুমায় এবং মেঝেতে বিছায় ঐতিহ্যবাহী তাতামি ম্যাট। স্বল্প জায়গায় উপযোগী আসবাবপত্রে সজ্জিত থাকে বেশিরভাগ জাপানি অ্যাপার্টমেন্ট। জাপানি এই স্বতন্ত্র সামাজিক কাঠামো এবং সাধারণ সুন্দর নকশার পেছনে 220 বছরে জাপানের অন্যান্য দেশের থেকে বিচ্ছিন্ন থাকাটাকে অনুঘটক হিসাবে মনে করা হয়। 1868 সালে মেইজি যুগের খোলা দরজা পলিসির আগ পর্যন্ত জাপান ছিল একটা স্যাকোকু বা বদ্ধ অর্থনীতির দেশ, যাদের বৈদেশিক নীতিতেও প্রাধান্য ছিল অন্যদের থেকে বিচ্ছিন্নতার। অন্যান্য দেশের সাথে জাপানের বাণিজ্য ছিল একেবারে সীমাবদ্ধ। জাপানিরা বাইরের দেশে যেতে পারত না, আর বিদেশিরাও ঢুকতে পারত না জাপানে। সামান্য পরিমাণে বাণিজ্য হতো অল্প কয়েকটি দেশের সাথে। এভাবে জাপান কিন্তু পশ্চিমা উদ্ভাবনের সাথে পরিচিতি লাভ করে, যার বেশিরভাগই ছিল ডাস্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে। কিন্তু জাপানে প্রাত্যহিক জীবনের বৈদেশিক প্রভাব ছিল না বললেই চলে। এই কারণে জাপানের সামাজিক কাঠামো, নকশা ও সংস্কৃতি বাইরের প্রভাব ছাড়াই সমৃদ্ধি লাভ করেছিল। যখন জাপান আবার বাইরের মানুষদের জন্য উন্মুক্ত হয়েছিল, তখন পশ্চিমারা দারুণ আগ্রহ দেখাতে শুরু করে জাপানি সংস্কৃতিতে। 1868 সাল থেকে 1912 পর্যন্ত মেইজি আমলের এর আগে এদো আমলের জবানিকাবাদ দেখা যায়, যেখানে জাপান শাসিত ছিল তোকুগাওয়া শোগুনাতের মাধ্যমে। এটি ছিল সামন্ততান্ত্রিক সামরিক স্টাইলের সরকার। মেইজি আমলে প্রতিষ্ঠা লাভ করেছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। এছাড়াও প্যারিসে ব্যবহৃত মডেলের উপর নির্ভর করে গড়ে উঠেছিল টোকিও পুলিশের ভিত্তি। আর বেসবলের মতো পশ্চিমা খেলার সূচনা হয়েছিল জাপানে, যা কিনা এখন জাপানের বৃহত্তম খেলা। জাপানি আইডিয়ার প্রসার ঘটেছিল অন্যান্য দিকেও। ফ্রান্স ও অন্যান্য জায়গায় জাপানি ডিজাইন ও আর্টের প্রতি ক্রমপ্রসারমান আগ্রহ দেখে 1870-এর দশকে প্রাথমিকভাবে ফরাসি শিল্প সমালোচক ফিলিপে বার্টি ব্যবহার করেছিলেন জাপানিজম টার্মটি। 19 শতকের শেষ দিকে ইউরোপের চিত্রকল্প, ভাস্কর্য ও স্থাপত্যে এটি দেখা গিয়েছে। বিশেষ করে ইমপ্রেশনিস্ট শিল্পী, নান্দনিক আন্দোলন ও নুভো আর্টে এই স্টাইল বেশি করে দেখা গিয়েছে। 19 শতকে জাপানের উন্মুক্তকরণ নীতি বাকি দুনিয়ার সাথে তাদেরকে বিভিন্ন সংলাপে বসতে সাহায্য করেছিল, যা তখন থেকে সগৌরবে চলমান। তবে এই সংলাপের কোনোটি বিবাদেরও জন্ম দিয়েছিল। 1945 থেকে 1952-এর মধ্যকার আমেরিকান দখলদারিত্ব থেকে কিছু পুনর্গঠনের জন্ম নিয়েছিল, যা আজও চলছে, যেমন নারী অধিকার ও সহশিক্ষা ব্যবস্থা। কিন্তু এসবের মাধ্যমে জাপানি সমাজে পশ্চিমা প্রভাব বেড়েই চলেছিল। কেউ কেউ বলে যে সাকোকু আমল কিছু মূল্যবোধ ও ঐতিহ্যকে জাপানে প্রথিত করে রেখেছিল, যা জাপানকে দিয়েছিল এক অনন্য পরিচিতি। কিন্তু বিদেশি প্রভাবে এইসবই ক্রমাগত হুমকির মুখে পড়ছিল। জাপান ও পশ্চিমের ভেতর সংলাপের ধরন ধারাবাহিকভাবে পরিবর্তিত হচ্ছিল, আর এইসব সংলাপকে সক্রিয় করতে কাইজেন দর্শন ভূমিকা রাখতে পারে। এই আইডিয়াটি পশ্চিমাদের কাছ থেকে জাপানে এসেছিল, কিন্তু পরবর্তীতে আবার পশ্চিমেই চলে গিয়েছিল, কেননা জাপানে এসে জাপানের সংস্কৃতি এবং ঐতিহ্যের সংমিশ্রণে এটা হয়েছিল আরো শক্তিশালী। কাইজান এখন কেন গুরুত্বপূর্ণ? দুনিয়ায় অনেক সমস্যাই আছে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু আমরা চাইলে নিজেদের উপর আরো নিয়ন্ত্রণ রাখতে পারি। চাপ কমিয়ে এবং নতুন রোমাঞ্চকর পরিবর্তনের সূচনা করে নিজেদের উপর নিয়ন্ত্রণের দারুণ কাজে আসবে কাইজেন। দুনিয়া থেকে জলবায়ু পরিবর্তন, অসাধু রাজনীতিবিদ বা এর চেয়ে বড় কোনো সমস্যা
একেবারেই যে দূর হবে তা না, তবে চারপাশের পরিবেশের সাথে একাত্ম হয়ে নিজের ভালো জিনিসগুলো নিয়ে আসার মাধ্যমে কাইজান এমন এক অবস্থানের আমাদের নিয়ে যেতে পারে যাতে আমরা দুনিয়ায় বিদ্যমান সমস্যার সাথে আরো ভালোভাবে লড়াই করতে পারি। আপনি জিমের সদস্য হয়ে বা ভেষজ উপকরণ কিনে পরে সেটার ব্যাপারে ভুলে যেতে পারেন, কিন্তু কাইজেন আপনি প্রতিদিন চর্চা করেন বলে এটাকে ভুলে যাওয়া সম্ভব না। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন কাইজান এই বইটি। লিখেছেন সারা হার্ভে, ভাষান্তরে শেহজাদ আমান। কণ্ঠে আছি আমি ফারজানা ববি।